হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা 10.d শেষ করে ফেলবো। তার আগে একটা কথা বলে নেই, আজকে আমরা যেই টাইপের ম্যাথ গুলা সলভ করব সবগুলো একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ হবে। মানে একটু বোরিং টাইপেরও বলতে পারো, মানে কোনো দেখা যায় স্পেসিফিক কোনো সুন্দর টেকনিক হবে না। মানে সবগুলাই একটা মানে উদ্ভট টাইপের ম্যাথ হবে। এগুলা বেশি ডিপেন্ড করে তুমি কত বেশি প্র্যাকটিস করতেছো তার উপরে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো আমাদের একদম শুরুতে যে কোশ্চেনটা দেখছো, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, ইটস ওকে। এটার উপর পাওয়ারটা যদি ওয়ান হইতো তাহলে খুব সুন্দর মতো একটা সূত্রে ফেলতে পারতাম, ইন্টিগ্রেশন ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার খুব সুন্দর সূত্রই আছে। কিন্তু পাওয়ারটা ওয়ান না হয়ে অন্য কিছু হবে। যখনই এই টাইপের কোশ্চেন থাকবে তখন তোমার কাজ হবে এক্স সমান সমান এ ট্যান থিটা ধরবা। যখন এটা পজিটিভ হবে ভিতরে, তোমার কাজ কি, ইনস্ট্যান্ট তুমি ধরবা এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। এটা কেন ধরলাম, এটা সুবিধা কি, তুমি এটা পরে দেখবা, আপাতত এটা বুঝবা না, বুঝছো? তোমার কাজ হচ্ছে এক্স সমান এ ট্যান থিটা ধরা। আর কোনো কোশ্চেন আপাতত করবা না, বললাম তো এগুলা টেকনিক খুব একটা ভালো না। কিন্তু তুমি এটা সুবিধা দেখবে, একটু পরে দেখবা, এইদিকে তাকাও। আমি এটা বসাই, ঠিক আছে? ইন্টিগ্রেশন, আচ্ছা তুমি যে এক্স সমান এ ট্যান থিটা ধরছো, তাই এটা ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ ডিএক্স বাই ডি থিটা, মানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ। সেটা কি হবে? থিটার সাপেক্ষে অন্তরীকরণ হবে, এ থাকবে ট্যান থিটার অন্তরীকরণ কি হবে, সেক স্কোয়ার থিটা। এটা আমরা সবাই জানি, ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা তাই ওভারঅল ডিএক্স সমান কি হবে বলো তো? জাস্ট ডিএক্স সমান হবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, শেষ। বুঝছো? তাই তুমি এখানে বসাও তো, এখানে এ স্কোয়ার ইটস ওকে, এটা থাকলো, প্লাস এক্স স্কোয়ার সমান কি লিখবা? এক্স স্কোয়ার সমান, আমি তো এক্স সমান এ ট্যান থিটা ধরছি, তাই এক্স স্কোয়ার সমান লিখবো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, বুঝছো? আর এটার পাওয়ার কত হবে, 3/2 হবে। আর ডিএক্স সমান কি লিখবো? ডিএক্স সমান লিখবো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এইটুক আশা করি বুঝছো, এইটুক নিয়ে প্রবলেম নাই। এখন পর্যন্ত কি সুবিধা হইলো এটা আমি এখনো বুঝতে পারতেছি না, একটু পরে দেখবো, একটু ধৈর্য ধরো, দেখো। আচ্ছা তুমি এই যে পরের লাইনটা দেখো, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এইদিকে দেখো, এই দেখো এইদিকে, এই যে এই স্কোয়ার দুইজনের সাথে আছে, সেটা বাহিরে নিয়ে আসতে পারি। আবার তার পাওয়ার কত আছে, 3/2। স্কোয়ারের সাথে 3/2 কাইটা জাস্ট কিউব থাকবে, তুমি কি এটা বুঝো? মানে আমি যদি এই স্কোয়ারটা বের করি, তার উপর তো পাওয়ার 3/2 ছিল, তাই না? ওভারঅল এটা এটা কাইটা জাস্ট এই কিউব থাকবে, আশা করি তুমি এটা বুঝছো। এটা আমি মুছে বেরি, আমি জাস্ট বাহিরে কি লিখবো ইচ্ছা করে, জাস্ট এই কিউব লিখবো, এই কিউব। আর ভিতরে কি লিখবো বলতো, আমি তো এই স্কোয়ার বের করে নিছিলাম, তাই জাস্ট ওয়ান লিখবো, প্লাস এই স্কোয়ারও তো বের করে নিছিলাম, তাকে কি লিখবো, ট্যান স্কোয়ার থিটা 3/2। আর উপরে কি থাকবে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তুমি অলরেডি এই যে এবং এ কাটতে পারো। আচ্ছা এখন একটা মজার বিষয় কি জানো, আমরা সবাই তো এটা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে বলো তো, আমি কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা? এটা কি লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে তুমি এইদিকে দেখো, এই যে এইদিকে দেখো, এখানে এ এবং এ কিউব কাইটা কি হবে, জাস্ট এ স্কোয়ার থাকবে। আর এই যে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, এটা সমান কি লিখবো, সেক স্কোয়ার। তার উপর এই যে 3/2 স্কোয়ার, আর এটা নিচে আছে কাইটা জাস্ট কিউব থাকবে, মানে সেক কিউব লিখবো আমি। দেখছো, সেক কিউব থিটা, বুঝছো? আর উপরে কি আছে, উপরে আছে শুধু সেক স্কোয়ার থিটা। দেখছো কত সিম্পল হয়ে যাচ্ছে, এখন তুমি কি বুঝতে পারতেছো যে কত সহজ হয়ে যাচ্ছে? এই যে স্কোয়ার এবং কিউব কাইটা জাস্ট নিচে একটা সেক থাকবে, মানে ওয়ান বাই সেক থিটা থাকবে। আর সেক কে যখন সোজা করবা, সেটা কি কজ হয়ে যাবে না? আর এই স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, এটা তুমি সামনে নিয়ে আসতে পারো।
দেখো আমি কি করতেছি, আমি জাস্ট 1/a² এটা বাহিরে নিয়ে আসলাম, আর এখানে লিখবো জাস্ট cos থিটা ডি থিটা। দেখছো কত সিম্পল ম্যাথ। ম্যাথটা ফার্স্টে কত ভয়ঙ্কর ছিল, কই থেকে কই গেছি, শেষে কি হয়েছে দেখছো। মানে এই sec স্কোয়ার sec কিউব কাইটা নিচে একটা cos থাকে, আর 1/cos মানে কিন্তু, সরি 1/sec মানে কিন্তু cos, সেটা করলাম। আর cos এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, cos এর ইন্টিগ্রেশন কি, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা। তাহলে তুমি লিখবা 1/a², আচ্ছা নিচে লিখি, এই যে এখান দিয়ে দেখো এটার অ্যান্সার হবে 1/a², cos এর ইন্টিগ্রেশন কি হবে sin থিটা প্লাস সি, সেটাই অ্যান্সার। এখন প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে দেখো ম্যাথটা তো এখানে এক্স টেক্স এইসব দিয়েছিল তাই না, এখানে কোনো থিটা ছিল, সাইন থিটা কস থিটা এইসব ছিল, ছিল না। তাহলে তোমার এটা একটু চেঞ্জ করা উচিত, থিটাটা চেঞ্জ করা উচিত। তো তুমি দেখো এখানে এক্স সমান তুমি কি ধরছিলা বলো তো, এই যে একটা মজার বিষয় দেখো, তুমি এক্স সমান ধরছিলা এ ট্যান থিটা, তাহলে বলো তো ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হবে x/a। এবং যদি এটাই হয় তুমি কিন্তু একটা ত্রিভুজ আঁকতে পারবা। দেখছো আমি এই ত্রিভুজটা আঁকলাম। এখন আমরা জানি ত্রিভুজে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে তুমি লিখতে পারো লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এ, তাহলে অতিভুজ কি হবে a² প্লাস x²। তাহলে বলো তো সাইন থিটা কি হবে, সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ মানে x/এটা। বুঝছো, দেখছো আমি কিভাবে রিপ্লেসটা করলাম, 1/a², সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে x/√a² প্লাস x² প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। মানে শুরুতে খুবই ভয়ঙ্কর মনে হয়েছে এবং এখনো ভয়ঙ্কর, আমি মনে করি তোমাকে এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করবা দেন এটা পারবা। এসব কোশ্চেন সাধারণত একাডেমিকে খুব কম আসে, কিন্তু যারা একটু ইঞ্জিনিয়ারিং টার্গেট করো অ্যাডমিশন বা অ্যাডমিশনে ভালো করতে চাও, তারা হচ্ছে এগুলো অবশ্যই করতে হবে। আচ্ছা তুমি যদি আগের কোশ্চেনটা পারো, বাবা তো এটা পারবা না, এটা তো দেখো x² প্লাস a², তার উপর একটা পাওয়ার আছে, মানে এটাও কিন্তু সেম। এখানে বলতো, তুমি বলতো x সমান কত ধরবা, x সমান ধরবো 3 tan থিটা। 3 tan থিটা কেন ধরলাম, এখানে এর ভ্যালু হচ্ছে 3, x² প্লাস a² মানে 3², আর আমি জানি x সমান a tan থিটা ধরতে হয়, এই যে দেখো x সমান a tan থিটা ধরতে হয়। বুঝছো, টেকনিক কিন্তু এটাই। তো এখন জাস্ট একটু রিপ্লেস করব, তাহলে ইন্টিগ্রেশন dx সমান কি লিখবো বলতো, এখানে দেখো dx সমান লিখবো 3 sec² থিটা d থিটা। তাহলে আমি এখানে জাস্ট dx সমান লিখে দিলাম, আচ্ছা 3 বাহিরে লিখি, হ্যাঁ এখানে লিখলাম sec² থিটা d থিটা, আর ভিতরে কি লিখবে x² সমান কি লিখবা 9 tan² থিটা। এটা স্কোয়ার করলে কি হবে 9 tan² থিটা হবে না, হ্যাঁ 9 tan² থিটা প্লাস 9 হোল স্কোয়ার। আমি জাস্ট মানগুলা রিপ্লেস করে দিছি, তাইলে বলো তো এটা কি হবে, এই যে 3 ইন্টিগ্রেশন, তুমি এইদিকে দেখো এই যে 9 এখানেও আছে এখানেও আছে, বাহিরে নিয়ে আসতে পারবো, এবং এটার উপর কিন্তু স্কোয়ার আছে, বাহিরে নিয়ে আসলে সেটা কত হবে বলতো, 9 যদি কমন নেই বাহিরে সেটা কিন্তু 9² হবে। বুঝছো, তাহলে ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে tan² থিটা প্লাস 1, বুঝছো, হোল স্কোয়ার এটা থাকবে। আর উপরে কি হইলো, উপর হচ্ছে sec² থিটা d থিটা, 9 নং 81 তাই না, 3/81, তাহলে কত হবে 1/27। আশা করি তুমি এটা বুঝছো, এটা ভাগ করলে 1/27 হবে। ইন্টিগ্রেশন 1 প্লাস tan² মানে কিন্তু sec², এটা বুঝো, sec² থিটা বসায় দিলাম একবারে, তারপর স্কোয়ার, আর উপর হচ্ছে sec² থিটা d থিটা। তাহলে ওভারঅল দেখো নিচে হচ্ছে sec² কয়টা আছে, 4টা, উপরে কয়টা, 2টা, কাইটা এরপরও নিচে কয়টা থাকবে, 2টা থাকবে।
মানে আমি এখান দিয়ে লিখতেছি, এটা হচ্ছে 1/27 ইন্টিগ্রেশন 1/sec² থিটা ডি থিটা। তাহলে কি হবে 1/27, এই যে 1/sec², এটাকে তুমি cos² লিখতে পারো ইন্টিগ্রেশনের সামনে, বুঝছো? cos² থিটা ডি থিটা। মজার বিষয় হচ্ছে এখন কিন্তু এটা cos² চলে আসছে, তাই এটা ইন্টিগ্রেশন কিভাবে যেন করতে হয় এগুলা কি আমরা শিখি নাই? শিখছি। তুমি এইদিকে দেখো, একটা 2 সামনে থাকলে কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। তাহলে তুমি এইদিকে দেখো, আমি ম্যাথটা এখানে তুলতেছি। এখানে 1/27 আরো ধরো হাফ দিয়ে ভাগ করলাম সুবিধার্থে, তাহলে ভিতরে 2 দিয়ে গুণ করতে পারবো, 2 cos² থিটা ডি থিটা। এটুক আশা করি বুঝছি, হ্যাঁ? এখন তুমি দেখো, এটা 1/27 × 54, 2 cos² থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, বুঝছো? ডি থিটা 1/54, ঠিক আছে? এটা করলাম। এবার ইন্টিগ্রেশনটা করি। 1 এর ইন্টিগ্রেশন কি হবে? থিটা হবে, প্লাস cos 2 থিটার ইন্টিগ্রেশন কি হবে? sin 2 থিটা, sin 2 থিটা। আর 2 থিটা যেহেতু থিটা না, তাই এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? 2 পাবা, তাকে ডিভাইডেড বাই 2 হবে। আচ্ছা, প্লাস কি হবে? সি। এটাই কিন্তু অ্যান্সার। কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো? প্রবলেমটা হচ্ছে ম্যাথ তো আর থিটা দিয়েছিল না, তাই না? তাহলে আমার এই থিটা গুলা কিন্তু চেঞ্জ করতে হবে। তুমি x সমান কত ধরছিলা? 3 tan থিটা। তুমি এদিকে দেখো, আমি x সমান ধরছিলাম 3 tan থিটা। তাহলে বলো তো tan থিটা সমান কত? tan থিটা সমান হচ্ছে x/3। তাহলে থিটা সমান কত? থিটা সমান হচ্ছে tan ইনভার্স x/3, বুঝছো? তেও একটু বসায় দিব আর কি, এটাই অ্যান্সার লিখে দিব। 1/54, এখানে লিখবো থিটা সমান লিখবো tan ইনভার্স x/3 প্লাস হাফ সাইন, তারপর 2, আর থিটার জায়গায় কি লিখবো? লিখবো tan ইনভার্স x/3, বুঝছো? প্লাস সি, এটাই অ্যান্সার। আশা করি এখানে কোনো কনফিউশন নাই, আগেরটার মতোই কিন্তু। এই দুইটা কোশ্চেন যদি সলভ করতে পারো তাহলে তো তুমি মোটামুটি, তোমাকে আমি একটা, মানে কি বলে, তুমি একটা পর্যায়ে চলে গেছো, একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছো বলতেই পারো। আচ্ছা, দেখো এই কোশ্চেনটা দেখো, ব্যতিক্রম একটা কোশ্চেন। আমি কিন্তু তোমাকে বলছিলাম আজকে সবগুলা কোশ্চেনই কিন্তু ব্যতিক্রম হবে এবং একটু বোরিং টাইপের হবে। তুমি খেয়াল করো, এখানে যে এক্স এর উপর পাওয়ার, এখানে এক্স এর উপর পাওয়ার কিন্তু 1, আবার বাহিরে যে এক্স এর উপর পাওয়ার সেটাও কিন্তু 1। তো যখন দুইটার পাওয়ার সেম হবে, তবে এটা রুটের মধ্যে আছে, তাই না? এটা কিন্তু রুটের বাহিরে আছে। তখন তোমার কাজ হবে রুটের ভিতরে যেটা থাকবে সেটাকে তুমি জেড না ধরে z² ধরতে হবে। ব্যতিক্রম কোশ্চেন, বুঝছো? কোনো কথা নাই, তুমি জাস্ট z² সমান কি ধরবা? 4x + 3, এটাই কিন্তু z²। তাইলে বলতো dz/dx সমান কি হবে? ফার্স্টে z² এর ডেরিভেটিভ হবে 2z, তাই না? 2z, তারপর লিখতে হবে dz/dx। মনে পড়ে এই যে এইভাবে যে করতে হয় ডেরিভেটিভ। আবার এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ, 4x এর ডেরিভেটিভ হচ্ছে 4। তো জাস্ট এখান থেকে বলতো dx সমান কত হবে? বলতে পারবা শুধু dx সমান কত হবে? জাস্ট 4 এই পাশে নিয়ে আসো। dx সমান হবে 2z dz ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু dx। এবং এই 4 2 কাইটা জাস্ট নিচে 2 থাকবে। এবং আমি এটা এখানে করে ফেলতেছি, এখানে কিছু না দিয়ে এখানে 2 দিয়ে দেই। দেখো 2, এটাই কিন্তু হইল, বুঝছো? dx বের করছি। আর এখান থেকে বলতো z সমান কি হবে? জাস্ট স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে, তাই না? তুমি এখান থেকে বলতে পারো z সমান √4x + 3, এটা তুমি জানো আগে থেকে। আচ্ছা, আর তুমি আরেকটা জিনিস বের করে রাখো, এখান থেকে বলতো x এর ভ্যালু কত হবে?
থ্রি এই পাশে আনো, তাকে জেড স্কোয়ার মাইনাস থ্রি হবে, আবার 4 দিয়ে ভাগ করতে হবে। আশা করি তুমি এটা বুঝো যে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে এক্স সমান হবে জেড স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই 4, এটা হবে। তো এইটুক যখন বের করে রাখছি, মানে অনেকগুলো ইনফরমেশন দেখছো, ম্যাথটাই ব্যতিক্রম একটা ম্যাথ। তো এবার যখন যেটা দরকার হয় রিপ্লেস করে দিব। তুমি এদিকে তাকাও, আমি শুরু করতেছি। ইন্টিগ্রেশন, এই যে ডিএক্স, ডিএক্স সমান কি লিখবো আমি? ডিএক্স সমান লিখবো জেড ডিজেড বাই টু। ওকে, বাই টু বাহিরে দিলাম, এই যে দেখো বাই টু বাহিরে দিলাম। আমি এখানে লিখবো জেড ডিজেড। আর এই যে টু এক্স প্লাস ওয়ান, এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো টু, তারপর এক্স এর জায়গায় কি লিখবো? এক্স এর জায়গায় আমি এটা লিখবো। বুঝছো? এক্স এর জায়গায় আমি লিখবো, কি লিখবো? জেড স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর, ঠিক আছে? এটা হইল টু এক্স। তারপর কি লিখতে হবে? প্লাস ওয়ান লিখতে হবে। আর পুরাটার সাথে গুণ কত করতে হবে? পুরাটার সাথে তো গুণ না, ওয়ানের সাথে গুণ হবে। তুমি কি এইটুক বুঝছো? আমি জাস্ট টু এক্স প্লাস ওয়ান এর ভ্যালু লিখছি। আর এটার সাথে এখন কি লিখতে হবে? রুট ওভার, এটা সমান আমি কি ধরছিলাম? জেড স্কোয়ার ধরছিলাম। তাহলে জাস্ট এখানে কি লিখবো? জেড লিখবো। এইটুক কি বুঝছো বলো তো? তার আগে তুমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারো, এখানে একটা ব্র্যাকেট ছিল, বুঝছো? এই দুইটা ব্র্যাকেটের মধ্যে ছিল। আচ্ছা, এটাও কিন্তু ব্র্যাকেটের মধ্যে ক্লোজড, এজন্যই কিন্তু আমি এখানে এটা দিতে পারছি। আর এটা হচ্ছে পুরা ব্র্যাকেটের সাথে গুণ, তাই এটা সমান জেড দিলাম। কারণ এটা রুটের মধ্যে আছে, এটা ভ্যালু জেড স্কোয়ার ধরছি, স্কোয়ার রুট কাইটা জাস্ট জেড পাইছি। এবং এই জেড কাটতে পারবো, এটা একটা সুবিধা। দেখো পরের লাইন দেখো, ওভারঅল যখন আমি এটা কাটলাম, উপরে কি থাকবে? ডিজেড থাকবে। উপরে থাকো ডিজেড। এখানে দেখো টু এবং ফোর কাইটা কি হবে? হাফ হবে না? মানে এখানে হাফ থাকবে। আবার এখানে কিন্তু হাফ আছে উপরে, এটা কিন্তু কাইটা ফেলতে পারবা। তুমি কি বুঝতেছো? বাহিরের হাফ, আবার এখানে এই যে দুই চার কাইটা হাফ পাবা, এই হাফ নিচে আছে, এই হাফ উপরে, কাইটা ওভারঅল ব্যালেন্স হয়ে যাবে, কিছুই থাকবে না। জাস্ট কি থাকবে বলতো? অনেক সুন্দর ব্যাপার থাকবে, দেখো জেড স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান। তো তুমি ফার্স্টে ম্যাথটাকে যতটা জটিল ভাবছো, এখন দেখো ম্যাথটা কত সিম্পল। ডিজেড, এখানে কি হচ্ছে? জেড স্কোয়ার মাইনাস টু। দেখছো এটার ইন্টিগ্রেশন তো আমরা পারবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর ইন্টিগ্রেশনের মতো, তাই না? এই ইন্টিগ্রেশন আমরা পারবো, এটা সহজ। তো এটার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান বাই টু এ। তাহলে টু ইন্টু এ মানে কত? রুট টু। কারণ এ স্কোয়ার মানে রুট টু স্কোয়ার মানে তো টু। আচ্ছা, ওয়ান বাই টু এ, তারপর কি হয়? লন, তারপর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যখন হবে, তাহলে নিচে হবে পজিটিভ, তাহলে তোমাকে লিখতে হবে জেড প্লাস টু। একবারে লিখে দেই, জেড এর ভ্যালু কোনটা ছিল? জেড এর ভ্যালু কিন্তু এটা ছিল। তাহলে তুমি এখানে লিখে দিতে পারো ফোর এক্স প্লাস থ্রি প্লাস টু। এখানে কি জেড প্লাস এ হবে না? এ মানে কিন্তু রুট টু, আর উপরে হবে জেড মাইনাস এ। তাহলে ফোর এক্স প্লাস থ্রি মাইনাস রুট টু, শেষ। এটাই অ্যান্সার, প্লাস সি। যদিও খুব ভয়ঙ্কর মনে হয়েছে, তবে তুমি সহজভাবে করতে পারলে সহজ। আশা করি এটা তুমি বুঝছো, না বুঝলে কিন্তু কোশ্চেন কইরো। আচ্ছা, এটাও একটা কনফিউজিং কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসছে। তুমি কি বলতে পারবা এই দুইটার মধ্যে সম্পর্কটা কি? তোমাকে আমি আলাদা করে দেখাই, তুমি দেখো, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, আর একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। তুমি কি বলতে পারবা এখানে কে বড় কে ছোট? অথবা কাকে স্কোয়ার করলে কাকে পাওয়া যাবে, বলতে পারবা? আচ্ছা, আমি বলে দিচ্ছি, তুমি যদি এইটাকে স্কোয়ার করো, দেখবে এটা পাবা। কিভাবে সম্ভব? এইদিকে দেখো, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এটাকে যখন স্কোয়ার করবা, তখন কি হবে? এই যে টু এখানে গুণ হবে, এই যে টু আর ফোর, কাইটা কি থাকবে? হাফ থাকবে না? মানে এখানে টু নিচে আছে, ফোর কাইটা হাফ হবে, মানে এটা স্কোয়ার করলে কি হবে? এক্স টু দি পাওয়ার হাফ হবে। তার মানে তুমি এটাকে স্কোয়ার করলে এটা পাবা। তো যেটাকে স্কোয়ার করলে অন্যটা পাবা, সেটাকে জেড ধরবা। মানে কি বুঝছো? মানে হচ্ছে
তোমার জেড সমান ধরতে হবে এক্স টু দি পাওয়ার 1/4, কারণ এটা কি স্কোয়ার করলে অন্যটা পাওয়া যাবে, বুঝছো? তো জেড সমান যদি এক্স টু দি পাওয়ার 4 হয়, এটাকে তুমি এক পাশে নিয়ে আসলে এখান থেকে তুমি লিখতে পারো যে এক্স সমান জেড টু দি পাওয়ার 4, এটা কি লিখতে পারো? তুমি কি জানো এগুলা? এটা 1/4 ওই পাশে গেলে পজিটিভ 4 হয়ে যায়, নর্মাল সোজা 4 হয়ে যায়, এটা কি জানো? না বুঝলে তুমি এক কাজ করো, এখানে 4 দিয়ে গুণ করো, এখানেও 4 দিয়ে গুণ করো, 4 4 কাইটা এটা এক্স হবে, এটা এক্স টু দি পাওয়ার 4 হবে, এমনিতেও বুঝতে পারো। তাহলে বলো তো এটা ডেরিভেটিভ করতেছি, dx বাই dz সমান কি হবে বলো তো? ডেরিভেটিভ করো, ধরো dx বাই dz সমান z এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 4z কিউব, তাই না? x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করছি, এই ডেরিভেটিভটা করছি। তাহলে বলো তো শুধু dx সমান কি হবে? শুধু dx সমান হবে 4z কিউব, dz টা এখানে গুণ করো, শেষ। এখন এই ভ্যালুগুলা জাস্ট আমি কি করবো, এখানে রিপ্লেস করব। এখানে দেখো, আমি তো তোমাকে বলছি এটার স্কোয়ার করলে এটা পাওয়া যায়, তাই না? তার মানে এটা বড়। ওকে, তাহলে তুমি এটাকে, এটাকে তো আমি জেড ধরছিলাম, মনে পড়ে এই যে এটাকে জেড ধরছিলাম। তাহলে তুমি এখানে লিখবা জেড মাইনাস এখানে লিখবা জেড স্কোয়ার, আর উপরে ডিএক্স সমান কি লিখবা? এটা লিখবা, ডিএক্স সমান লিখবা 4z কিউব ডিজেড। দেখছো? এখন তুমি একটা মজার বিষয় দেখো, এই 4 তো কনস্ট্যান্ট, এটা সামনে নিয়ে আসো, ইন্টিগ্রেশন, এখানে কি আছে জেড কিউব, আর এখানে তুমি জেড কমন নাও, দুইজনের সাথেই যেহেতু জেড আছে কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে জেড মাইনাস 1 ডিজেড। এতক্ষণ পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হয়েছে? হয় নাই। তুমি এদিকে দেখো 4 ইন্টিগ্রেশন এই জেড, জেড কিউব কাটলে উপরে কি থাকবে? উপরে জাস্ট জেড স্কোয়ার থাকবে, আর নিচে কি থাকবে? জেড মাইনাস 1 থাকবে। হ্যাঁ, ডিজেড। দেখছো? এখন এই পর্যন্ত বুঝছি, কিন্তু আবার কনফিউজড যে এটা কিভাবে সলভ করব। আমরা নর্মালি নিচে পাওয়ার ছোট উপরে বড় এরকমটা নর্মালি দেখি নাই, বলতে পারো এই প্রথম দেখতেছি। তো এটার জন্য আমি এক কাজ করতে পারি, একটু চালাকি করব। তুমি এদিকে দেখো, এখানে 4, এখানে ইন্টিগ্রেশন, আমি এটাকে ইচ্ছে করে জেড স্কোয়ার মাইনাস 1 দিলাম, আবার প্লাস 1 দিলাম, যেন ব্যালেন্স হয়ে যায় ডিজেড। তুমি বলতে পারো যে ভাই এটা আবার কেন করলাম? কেন করলাম এই যে এখন দেখো, এই যে এখানে দেখো 4 ইন্টিগ্রেশন, তুমি এটাকে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারো না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কি হয়? a প্লাস বি a মাইনাস বি। তাহলে লেখো a প্লাস বি a মাইনাস বি লিখলাম, তারপর প্লাস 1, নিচে কি হবে? z মাইনাস 1 dz। লাভ কি হয়েছে বুঝছো? এবার কাটাকাটি সম্ভব, এই যে এটা এটা কাইটা এটা থাকবে, জাস্ট ইন্টিগ্রেশনের সামনে কি থাকবে? z প্লাস 1, তারপর কি হবে? প্লাস 1 বাই, এই যে দেখো 1 বাই এটা থাকবে, 1 বাই জেড মাইনাস 1 ডিজেড। ঠিক আছে? তো এটা কিন্তু সলভ করা সম্ভব। তুমি এই যে এদিকে দেখো, এই 4 থাকুক, আমি সবগুলা ইন্টিগ্রেশন করতেছি, 4 বাহিরে রেখে ইন্টিগ্রেশন করি। জাস্ট জেড এর ইন্টিগ্রেশন হবে জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2 লিখলাম, প্লাস 1 এর ইন্টিগ্রেশন জেড, প্লাস এটা 1 বাই জেড এর মতো, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে লন জেড, তাহলে লন জেড মাইনাস 1 শেষ, প্লাস সি। অনেকে বলতে পারো যে ভাই এটা তো জেড না। হ্যাঁ, এটা সাথে 1 আছে, কিন্তু এই জেড এর ডেরিভেটিভ 1, 1 এর 0, আর 1 দিয়ে ভাগ করলে কিছু যায় আসে না। তো এটাই কিন্তু মোটামুটি শেষ, এখনো কিন্তু রিপ্লেস করতে হবে। তুমি জেড সমান কি ধরছিলা বলো? দেখো তো, জেড সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, এটা কিন্তু রিপ্লেস করতে হবে। হ্যাঁ, তাইলে বসায় দাও, বাহিরে 4, জেড স্কোয়ার সমান কি হবে? জেড স্কোয়ার সমান হবে এক্স টু দি পাওয়ার হাফ, বা তুমি রুট এক্স লিখতে পারো, ডিভাইডেড বাই 2, প্লাস জেড সমান এক্স টু দি পাওয়ার 1/4, এটা ধরছিলাম, প্লাস লন জেড সমান কি হবে? এক্স টু দি পাওয়ার 4, 1/4 মাইনাস 1 প্লাস এই শেষ, এটাই অ্যান্সার।
তো একটু কনফিউজিং ছিল, কিন্তু তুমি প্র্যাকটিস করলে এটা পারবা। আমি কিন্তু তোমাকে বলছি এগুলো হচ্ছে শুধু বারবার প্র্যাকটিস। মানে কোশ্চেন গুলা দেখে বোঝা যাচ্ছে না যে কোন দিকে আগাইতে হবে, শুরুতে এটা বোঝা যায় না। ব্যতিক্রম টাইপের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক সুন্দর একটা কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসছে। এটা যদিও মানে এটাকেও আমি এই টাইপের রাখছি, মানে ব্যতিক্রম টাইপের, কিন্তু এই ম্যাথটা কিন্তু একটু সুন্দর আছে, মানে অ্যাটলিস্ট বোরিং না। তুমি এটা যদি একটু সাজাইতে পারো দেখবে এটার মধ্যে অনেক মজা আছে। দেখো তুমি কোশ্চেনটা, আমি দেখো আমি কিভাবে সাজাচ্ছি। এই যে সাইন এক্স কজ এক্স, এখানে কিন্তু দুইটা রাশি বা দুইটা ফাংশন, কিন্তু উপরে একটা আছে। তো এটা নিয়ে প্রবলেম। আমি জাস্ট ইচ্ছা করে কি করব জানো, এইদিকে দেখো আমি সাজানোর ট্রাই করতেছি। আমি কি করলাম, আমি নিচে কজ এক্স প্লাস সাইন এক্স এটা লিখলাম। আমি ইচ্ছা করে এটা উপরেও লিখলাম, কজ এক্স প্লাস সাইন এক্স। বুঝছো? বলো তো বেশি কি লিখছি? বেশি হচ্ছে সাইন এক্সটা লিখছি। তো এই সাইন এক্সটা ধরো আমি এখানে বিয়োগ করে দিলাম। এই যে দেখো সাইন এক্স এটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে? আবার ইচ্ছে করে আমি একটা কজ এক্স দিয়েও যোগ করলাম। তো এটা নিয়ে আবার কনফিউজড হবা যে আবার কজ এক্স দিয়ে যোগ করলাম কেন। এখন তুমি দেখো এটা এটা কিন্তু শেষ, কিন্তু কজ এক্স দুইটা হয়ে গেছে। কয়টা হয়েছে? দুইটা না? তো এই যে দুইটা হয়ে গেল, তাহলে তোমার বাহিরে অবশ্যই হাফ দিতে হবে। আমি জানি এখন পর্যন্ত তুমি কনফিউজড যে আমি করলামটা কি। তুমি জাস্ট একটু তাকাও, হাফ ইন্টিগ্রেশন, তুমি দেখো এটা এটা কাটা, তাহলে কত হবে? ওয়ান মাইনাস, সরি প্লাস দিতে পারো, প্লাস নিচে থাকবে কজ এক্স প্লাস সাইন এক্স, উপরে এই যে এই অংশটা থাকবে, পরে cos x মাইনাস sin x dx। জাস্ট সাজাইলাম। এবার কি তুমি বুঝতে পারতেছো লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে আমি ওয়ান এর ইন্টিগ্রেশন জানি, শুধু তাই না আমি এটার ইন্টিগ্রেশনও জানি। কিভাবে এটা জানি? তুমি দেখো cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, আবার সাইন এর ডেরিভেটিভ cos, দুইটাই আছে, মানে পুরা নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে। তার মানে এটাকে আমি x এর মতো মনে করতে পারবো, মানে এটা ওয়ান বাই এক্স এর মতো। তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন কি হবে। বাহিরে হাফ, ইন্টিগ্রেশন হবে ওয়ান এর ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস এটার ইন্টিগ্রেশন হবে লন এক্স, কারণ এটা ওয়ান বাই এক্স এর মতো। বুঝছো? কারণ নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে। তাহলে জাস্ট লন এক্স, এক্স মানে কি? কজ এক্স, এক্স মানে হচ্ছে কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। দেখছো কত সুন্দর একটা কোশ্চেন। মানে এটা অ্যাটলিস্ট আগের গোগার মতো বোরিং না। তুমি একটু সাজাইতে পারলেই হয়, মানে এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি এই কোশ্চেনটা দেখো অনেক বেশি পরীক্ষা আসছে। একটা মজার বিষয় বলি, এই কোশ্চেনটা কিন্তু আগেরটার মতোই। অনেকে বলতে পারো যে ভাই কি বলেন, এটার সাথে এটার তো কোনো মিলই দেখতে পারতেছি না। মিল আছে, তুমি যদি সবাইকে কস দিয়ে ভাগ করো উপরে ওয়ান পাবা। কস দিয়ে ভাগ করলে এটা ওয়ান হবে, কস দিয়ে ভাগ করলে সাইন বাই কস মানে কি টেন না? বুঝছো? আলটিমেটলি এটা আর এটা কিন্তু সেম। কিন্তু যেহেতু এইভাবে ম্যাথটা সহজ, বরং আমি এটাকে ভেঙে আগেরটার মতো বানায় ফেলবো। সেটা কিভাবে সম্ভব? এই যে এইদিকে দেখো, সেটা এইভাবে সম্ভব। ইন্টিগ্রেশন ওয়ান প্লাস টেন এক্স, টেন এক্স সমান কি লিখবো? সাইন এক্স বাই কজ এক্স, উপরে ওয়ান ডিএক্স। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন লসাগু কি হবে? কজ এক্স, এই কজ এক্স এখানে গুণ হয়ে কি হবে? কাজ করলে এটা কজ এক্স হবে, প্লাস কি হবে? সাইন এক্স। আশা করি এইসব যোগ বিয়োগ ভাগ এসব তুমি পারো। ঠিক আছে? আর উপরে ওয়ান ডিএক্স। এখন এই যে কজ এক্স এটা উপরে কি হবে? গুণ হবে। তাহলে ইন্টিগ্রেশন উপরে হবে কজ এক্স, নিচে কি হবে? কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। আগের জায়গায় নিয়ে আসছি, বাকিটা তোমার দায়িত্ব। এইচ ডাব্লিউ দিয়ে দিলাম। কেন এইচ ডাব্লিউ দিলাম? এই যে দেখো এখন কিন্তু এটা আগের জায়গায় চলে আসছে। দেখছো? আগের জায়গায় কিন্তু এটা চলে আসছে। এই কাজটা আশা করি তুমি করতে পারবা। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইম্পর্টেন্ট বলতে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, একাডেমিকে নর্মালি এইসব কোশ্চেন দেখা যায় না।
এটা হচ্ছে এমন একটা কোশ্চেন, তুমি খেয়াল করো নিচে হচ্ছে সাইন এবং কস দুইটাই যোগ আকারে আছে, খেয়াল করছো? যোগ বা বিয়োগ আকারে আছে। তো এরকম যদি থাকে তখন তোমাকে টেন এক্স এর ফর্মুলায় ভাঙতে হবে। মানে এটা এমন একটা কোশ্চেন, বুঝছো? এটা হচ্ছে তুমি প্র্যাকটিস ছাড়া করতে পারবা না। নর্মালি তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। মানে খুব ভালো কোনো ট্রিক্স এটাকে এই কোশ্চেনে দেখে বোঝা যাচ্ছে না কোন দিকে যাইতে হবে। তোমাকে হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে মনে রাখতে হবে। যখনই সাইন এবং কস থাকবে যোগ বা বিয়োগ আকারে নিচে, তখন হচ্ছে ট্যান এর ফর্মুলায় ভাঙতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে ত্রিকোণমিতি খুব ভালো জানতে হবে যে সাইন এক্স কে কিভাবে ট্যান এ ভাঙা যায়। তা আমি সেই সূত্রটা লিখে রাখি, তুমি একটু দেখো। তুমি কিন্তু এটা জানো যে ট্যান টু এক্স যখন হবে, সরি এটা তো সাইন টু এক্স তাই না, সাইনে ভাঙবো আমি। আচ্ছা তুমি এইদিকে দেখো, আমি সাইনের ফর্মুলাটা লিখতেছি। ধরো সাইন যখন টু এক্স থাকবে তখন সূত্রটা হবে এরকম, টু ট্যান এক্স। মানে আমি ট্যান এর ফর্মুলাতে ভাঙতেছি, সাইন কে ট্যান এ নিয়ে যাইতেছি। টু ট্যান এক্স আর নিচে হবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, বুঝছো? ঠিক তেমনি কজ এর ফর্মুলা আছে, দেখো কজ এর ফর্মুলা এরকম, কস টু এক্স যখন হবে তখন তুমি লিখতে পারবা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স। এই দুইটা ফর্মুলা যদি তুমি জানো তাহলে এই ম্যাথটা তুমি সলভ করতে পারবা। তো আমি করে ফেলতেছি, তুমি এইদিকে দেখো। এই যে এদিকে দেখো ইন্টিগ্রেশন, তুমি খেয়াল করো নিচে এখানে কি আছে, ওয়ান আছে, তাইলে ওয়ান লিখলাম। তারপর কি আছে, তারপর হচ্ছে সাইন এক্স। এখানে হচ্ছে জাস্ট সাইন এক্স, কিন্তু এখানে ছিল টু এক্স, মানে অর্ধেক আছে তাই না? তো এক্স যখন থাকবে, জাস্ট এখানে যদি এক্স হয় তাহলে দুই দিয়ে ভাগ করলেই তো, জাস্ট টু এক্স কে দুই দিয়ে ভাগ করলে তুমি এক্স পাবা তাই না? তার মানে যখন এক্স হবে তখন অর্ধেক বসাইতে হবে। তোমাকে ফর্মুলাটা লিখতে হবে টু টেন এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস কি এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স না, তোমাকে লিখতে হবে টেন স্কোয়ার এক্স বাই টু, অর্ধেক লিখতে হবে। তারপরে দেখো মাইনাস কজ এক্স এর ফর্মুলা লিখতে হবে। দেখো কজ এক্স এর ফর্মুলা, তো কজ এক্স এর ফর্মুলাটা কিভাবে লিখবো, তার আগে এটা একটু সরাই। দেখো আচ্ছা তুমি খেয়াল করো, কজ এক্স এর ফর্মুলা লিখতেছি। আমি লিখবো ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু, তারপর ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, জাস্ট ফর্মুলাটা লিখছি। তো ফর্মুলা এগুলা বসায় কি লাভ হয়েছে তুমি হয়তো এখনো বুঝতেছো না। একটু পরে যখন একটু সাজাবো তুমি দেখবে এটা খুব সুন্দর একটা ফরম্যাটে চলে আসবে। আচ্ছা আমি পরের লাইনটা শুরু করতেছি, দেখো তুমি এদিকে। এখন দেখো নিচে এটা আছে এখানেও এটা আছে, দুইটা সেম। তাহলে আমি চাইলে লসাগু টসাগু করতে পারি, বুঝছো? এখানেও তাহলে নিচে তোমার ওয়ান আছে এরকমটা ধরে যোগ বিয়োগ করে ফেলি। দেখো লসাগুটা কি হবে বলতো, ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, এটা হচ্ছে জাস্ট লসাগু নিলাম, ঠিক আছে? তো তোমার এখানে হচ্ছে ওয়ান আছে বুঝতে হবে, সেই ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান, সেই ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে, তাহলে উপরে এটা থাকবে। তাহলে উপরে হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা তারপর কি হবে, তারপর দেখো এইটা, এটা দিয়ে যখন এটাকে ভাগ করবা তাহলে ওয়ান হবে, সে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে। তাহলে দেখো টু টেন এক্স বাই টু মাইনাস, এখন এটা আসবে, এটা দিয়ে এটা ভাগ করলে ওয়ান, সে ওয়ান দিয়ে এটা গুণ করো এটাই হবে, তাহলে মাইনাস করো, তাহলে তুমি লিখবা মাইনাস ওয়ান, মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, আর উপরে কি ডিএক্স।
এইটুকু আশা করি বুঝতে পারছো। জাস্ট আমি একটু যোগ বিয়োগ করছি। ফ্র্যাকশন কিভাবে যোগ বিয়োগ করতে হয় এগুলো তোমরা ছোটবেলায় শিখছো। দেখো এর পরের লাইনটা দেখো। তুমি তো জানো যেটা নিচে ভাগ আকারে থাকে সেটা উপরে গুণ করা যায়, উল্টায় দিলে উপরে চলে যায় না? তাহলে তুমি উপরে লিখবা 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, আর সাথে কি ডিএক্স ছিল। আর নিচে কি হবে দেখো, নিচে হচ্ছে এই যে -1 1, এটা বাদ হয়ে গেল। tan স্কোয়ার এক্স এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে কয়টা হবে? দুইটা। তাহলে নিচে লেখো 2 tan স্কোয়ার এক্স বাই টু। তারপর দেখো এখানে আবার 2 tan x আছে, তাহলে লেখো প্লাস 2 tan x। এইটুক বুঝছো? আশা করি এইটুক বুঝছো, এইটুক নিয়ে কোনো প্রবলেম নাই। এখন যেটা হবে, তুমি একটা মজার বিষয় দেখো। মজার বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এক্স আছে, তাই না? 1 প্লাস tan স্কোয়ার এক্স, সেটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে যায়, সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স এর ফর্মুলায় পড়তেছে। দেখো তুমি কিন্তু উপরে এরকম লিখতে পারো, সেটা হচ্ছে নিচে 2 tan স্কোয়ার এক্স বাই টু প্লাস 2 tan x, আর উপরে হচ্ছে যে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এখন তুমি অলরেডি বুঝে যাচ্ছ যে এখন কি করতে হবে। এখন হচ্ছে আমি tan x কে z ধরবো, এটা কিন্তু x বাই টু, এটা বাই টু ছিল না? হ্যাঁ। আচ্ছা তুমি এইদিকে দেখো, এখন ভয় পাওয়ার কিছু নাই, আমি tan x কে z ধরবো। কেন tan x কে z ধরবো? কারণ tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স। এখন মোটামুটি লাইনে চলে আসছে, এখন তুমি বুঝতে পারবা। দেখো z সমান আমি ধরলাম tan x, মানে এরকম। তাহলে dz সমান কি হবে, বা dz বাই dx সমান sec স্কোয়ার এক্স বাই টু। এখন দেখো এটা তো x না, এটা x বাই টু, এটার ডেরিভেটিভ কত হবে? এটার ডেরিভেটিভ হাফ, সেই হাফ দিয়ে গুণ করো। তাহলে শুধু sec স্কোয়ার এক্স বাই টু এবং dx টা রাখতে হবে, dx এই পাশে নাও, আর টু এখানে গুণ করো, তাহলে 2dz হবে। 2dz সমান sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তাহলে ওভারঅল তুমি এদিকে দেখো, ইন্টিগ্রেশন 2z স্কোয়ার প্লাস 2z, ভ্যালু বসাইলাম। আর উপরে কি হবে? এটা সমান কি ছিল? 2dz ছিল, তাহলে তুমি দেখো 2dz। আচ্ছা দেখছো, এখন এখন তুমি বলো কত সিম্পল ফরম্যাটে চলে আসছে না? মানে ম্যাথটা ফার্স্টে অনেক ভয়ঙ্কর ছিল, এখনো ভয়ঙ্করই আছে, কিন্তু একটু মানে মোটামুটি পরিচিত মনে হচ্ছে এখন। হ্যাঁ বাকিটা আসলেই পরিচিত। দেখো তুমি তো চাইলে এখন এটা করতে পারো, যে পরের লাইন সাপোজ এখানে দেখাচ্ছি, সবার সাথে দুই আছে, কমন নিয়ে দুই ভাগ বাদ দিয়ে দিতে পারো। তাহলে উপরে জাস্ট থাকবে ডিজেড, আর নিচে থাকবে জেড স্কোয়ার প্লাস জেড। বলতে পারবা এরপরে কিভাবে সলভ করবা? আচ্ছা আমি এখানে ফার্স্টে তুলি জেড স্কোয়ার প্লাস জেড ডিজেড। এবার হচ্ছে তোমার এটাকে সুন্দর করে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় সাজাইতে হবে। মনে পড়ে এক্স স্কোয়ার প্লাস এক্স যখন এইভাবে থাকে সাজাইতে হয়, মনে পড়ে? হ্যাঁ ওই দিকে নিয়ে যাচ্ছি। দেখো ইন্টিগ্রেশন, এটাকে লিখতে পারি জেড স্কোয়ার প্লাস 2ab, তাহলে লিখবা 2z, আর বির ভ্যালু হাফ দিব। কেন? কারণ যেন এটা এটা কাটা হয়ে শুধু জেডটাই থাকে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত হবে? হাফ স্কোয়ার মানে 1/4। এবং এটা কিন্তু ম্যাথে ছিল না, তাহলে এটা আবার বিয়োগ করো। আর উপরে কি হবে? ডিজেড। তো পরের লাইন দেখো, তুমি এটাকে লিখতে পারো জেড প্লাস হাফ হোল স্কোয়ার। জেড প্লাস হাফ হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস কত হবে? 1/4, মানে হচ্ছে হাফ স্কোয়ার। বুঝছো? আর উপরে ডিজেড। এই যে এখন কোন ফর্মুলা পড়ছে বলো তো? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই ফর্মুলায় পড়ছে, এবং ওই ফর্মুলা আমরা খুব ভালো মতোই শিখছি। তাই অ্যান্সার বসায় দেয়, অ্যান্সার হবে 1/2a। সূত্রটা 2a, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এইটা, সরি এটা হাফ, তাহলে 1/2a। তারপর কি বসাইতে হয়? লন বসাইতে হয়, লন
এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যখন হইছে তখন তোমাকে কি লিখতে হবে জানো? তখন তোমাকে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে নিচে লিখতে হবে এক্স প্লাস এ। তাহলে তোমাকে এখানে লিখতে হবে জেড প্লাস হাফ, এটা হচ্ছে এক্স প্লাস এ, এ মানে কত হাফ, বুঝছো? আর উপরে হচ্ছে এক্স মাইনাস এ হবে মানে জেড মাইনাস এ, জেড প্লাস হাফ মাইনাস কি এ, তাহলে মাইনাস হাফ, এটাই অ্যান্সার। প্লাস সি দিতে পারো। এখন তুমি পরের লাইনটা একটু দেখো, এটাকে একটু সিম্পলিফাই করব। তুমি দেখো এই যে টু এবং টু কাটা, জাস্ট এটা আর থাকে না, ওয়ান, এটা বাদ, তাহলে জাস্ট কি হবে লন হবে, লন হইলো। এখন তুমি দেখো হাফ এবং হাফ দুইটা যোগ করে কত হবে, ওয়ান হবে, তাহলে নিচে হবে জেড প্লাস ওয়ান, আর উপরে কি হবে হাফ হাফ বাদ হয়ে জেড থাকবে। দেখো সুন্দর একটা অ্যান্সার আসছে, প্লাস সি। এখন কি শেষ অ্যান্সার? না, এখনো শেষ হয় নাই। এই যে জেড, এটা রিপ্লেস করতে হবে। জেড কাকে ধরছিলা বলো? তুমি জেড ধরছিলা tan x বাই 2 কে, সেটা বসাইতে হবে। তাহলে ওভারঅল অ্যান্সারটা কি হবে? ওভারঅল একদম ফাইনাল অ্যান্সার হবে লন জেড, জেড মানে কত tan x বাই 2 ডিভাইডেড বাই tan x বাই 2 প্লাস 1 প্লাস সি, শেষ, এটাই অ্যান্সার। তো খুবই মানে ভয়ঙ্কর একটা ম্যাথ, যারা অ্যাডমিশনে ভালো করতে চাও তারা তারা এগুলা স্কিপ করার কোনো সুযোগ নাই, তোমাকে কষ্ট করে হলেও এগুলা পড়তে হবে। তো পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা অবশ্য এত জটিল না, দেখো এটা পারবা, এটা অ্যাডমিশনে আসছে। দেখো রুটের ভিতরে যখন এরকম যোগ বিয়োগ আকারে থাকবে, নর্মালি আমরা কি করি, অনুবন্ধী রাশি গুণ করি, তাই না? এগুলো আমরা নর্মালি বীজগণিতে করছি, অথবা ত্রিকোণমিতিতেও এরকম সম্ভবত দেখছি। তা আমি এটাকে একটু সাজায় নেই, ঠিক আছে? জাস্ট দেখো কোশ্চেনটা আমি আগে তুলি। ইন্টিগ্রেশন রুট ওভার ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন। এখন তুমি কি করবা বলতো? দেখো অনুবন্ধী রাশিটা হচ্ছে এরকম, এখানে ওয়ান মাইনাস এক্স, তাকে গুণ করতে হবে ওয়ান প্লাস এক্স দিয়ে, ঠিক আছে? উল্টা রাশিটা গুণ করলাম এখানে, তাহলে উপরও কি করতে হবে, ওয়ান প্লাস এক্স আছে, আবারও ওয়ান প্লাস এক্স দিয়ে গুণ করতে হবে, কারণ উপরে নিচে সেম জিনিস দিয়ে গুণ করতে হবে, আদারওয়াইজ তো প্রবলেম, মান চেঞ্জ হয়ে যাবে, ডিএক্স। তাহলে পরের লাইনটা দেখো, এখান দিয়ে লিখি, দেখো এটা a মাইনাস বি a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে কি হবে, দুইটা সেম, তাহলে স্কোয়ার হবে, মানে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার, আর রুট কাইটা জাস্ট ওয়ান মাইনাস এক্স থাকবে। এখন তুমি দেখো তো, এখন কিন্তু ম্যাথটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সলভ করা সম্ভব। কেন সলভ করা সম্ভব? এই যে দেখো, এটাকে কিন্তু এইভাবে সাজায় রাখা যায়, এই যে দেখো ইন্টিগ্রেশন জাস্ট ওয়ান বাই এটা লেখা যায়, দেখো একবার লিখলাম ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস উপরে জাস্ট এক্স রাখলাম এর পরের বার, মানে দুইটা আলাদা করে ভাঙলাম আর কি। হ্যাঁ, দুইটা ম্যাথ হয়ে গেছে, বুঝছো? এখন এই দুইটা ইন্টিগ্রেশনে কিন্তু আমরা জানি, জানি না এগুলা? হ্যাঁ, খুবই সিম্পল। তুমি এইদিকে দেখো, এটা তো একদম সূত্রে পড়ছে, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয়, সাইন ইনভার্স এক্স হয়। আশা করি তুমি এসব জানো, সূত্র সাইন ইনভার্স এক্স মাইনাস, এটা একটু টেকনিক্যালি সলভ করতে হবে, তুমি খেয়াল করো এটা কেন টেকনিক্যালি সলভ করতে হবে। এখানে তুমি খেয়াল করো, এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কে জেড ধরলে কিন্তু, অথবা পুরাটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে জেড ধরলে এক্স স্কোয়ার থেকে তুমি এটার ডেরিভেটিভ এক্সটা পাবা। তবে তুমি কিন্তু জানো মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু টু এক্স বা মাইনাস টু এক্স। তো তুমি যেহেতু পুরাপুরি ক্লিয়ার, মানে তুমি জেড না ধরেও করতে পারো, যেহেতু তুমি মোটামুটি একটু চালাক, তুমি এই কাজটা করতে পারো, সেটা হচ্ছে ধরো
আমি তোমাকে দেখাচ্ছি, পরের ইন্টিগ্রেশনটা একটু সাজায় নেব। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এইভাবে দিয়ে উপরে ইচ্ছা করে একটা 2 দিব, আর এক্স তো ছিল, আর নিচে 1 - x²। এখন তুমি বলো এই 2টাই এক্সট্রা দিছিলাম, তাহলে বাহিরে হাফ দাও। এখন 1 - x² এর ডেরিভেটিভ হচ্ছে -2x, তাই একটা মাইনাস সামনে দাও, এটা মাইনাস দিলে এটা প্লাস দাও, dx। এখন কিন্তু ফুললি ইন্টিগ্রেশন সম্ভব। একটু সাজায় নিলাম, এই যে নিচের পুরাটার ডেরিভেটিভ, মানে এটার ডেরিভেটিভ উপরে আছে, তাই এটাকে এক্স এর মতো চিন্তা করতে পারবা, মানে এটা √এক্স, বুঝছো? মানে ইন্টিগ্রেশনটা কিসের হবে আমি তোমাকে বলি। ইন্টিগ্রেশন 1/√এক্স এর ইন্টিগ্রেশনের সূত্রটা বলবে, সেটা হচ্ছে 2√x। ওই সূত্রটা বসায় দিব। তার আগে আমি একটু সাজায় নিতে হয়েছে, বুঝছো? এই কাজটা তোমাকে জানতে হবে। তাহলে আমি জাস্ট অ্যান্সার লিখে দিচ্ছি, অ্যান্সার হবে sin−1x প্লাস হাফ, তারপর ডেরিভেটিভ কি হবে 2√x, তাহলে 2√x, এক্স মানে কোনটা, এইটা 1 - x² প্লাস সি, এটাই অ্যান্সার। চাইলে যে এটা কাইটা জাস্ট এটা হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, দেখো এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ, এবং এটা একটা টেকনিক্যাল ম্যাথ, মানে দেখে তুমি বুঝতে পারবা না যে তোমাকে কি করতে হবে। এটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো তুমি দেখো এখানে নিচে হচ্ছে দুইটা ফাংশন গুণ আকারে আছে এবং দুইজনের রুটের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমি সাপোজ যে কোনো একজনকে z² ধরে নিব, বুঝছো? তো ধরলে কি লাভ হবে তুমি একটু পরে দেখবা। আমি কি করব, z² সমান, যেহেতু রুটের মধ্যে আছে এজন্য z² ধরলাম, z² সমান কি হবে, x-2 হবে, তাই এটা ধরলাম z² সমান x-2। ওকে, তবে আমি তোমাকে একটা কথা বলি, এই যে ব্যতিক্রম ধর্মী ম্যাথ গুলা, এগুলা চাইলে তুমি একাডেমিকের জন্য স্কিপ করতে পারো। একাডেমিকে নর্মালি এইসব কোশ্চেন আসে না, কিন্তু তুমি যদি মোটামুটি দক্ষ হইতে চাও, অ্যাডমিশনও ভালো করতে চাও, সেজন্য তোমাকে সব টাইপের ম্যাথই করা উচিত। দেখো আমি z² সমান এটা ধরলাম, তাই তো? তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে x সমান কত হবে, x সমান হবে z² প্লাস 2, এটা বলতে পারি, তাই না? তাহলে বলো তো dx সমান কি হবে, মানে ডেরিভেটিভ, dx সমান z² এর ডেরিভেটিভ হবে 2z আর dz, আর 2 এর ডেরিভেটিভ তো 0 হবে। আচ্ছা, এখন জাস্ট এগুলো একটু রিপ্লেস করে দেই, বসায় দেই। দেখো এই যে √, এখানে x-2 এটা সমান কি ধরবো, z², তাহলে লিখলাম z² ইনটু, এখানে কি ছিল, ফার্স্টে 3 ছিল, লিখলাম মাইনাস, মাইনাস কত, x না, x সমান কত, z² প্লাস 2, তাহলে এটা বিয়োগ করো, তাহলে z²-2 হবে, বিয়োগ করলাম। আর উপরে dx সমান কি লিখবো, 2z dz, 2z dz। এটাই সবচেয়ে টেকনিক্যাল লাইন, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কোনটা জানো, এই z² সমান এটা ধরতে পারা। শুধু এইটা যদি ধরো বাকি সব সহজ। এই যে দেখো পরের লাইন দেখবে এমনি মিলে গেছে। তুমি খেয়াল করো এখানে z² না, এটা রুটের বাহিরে নিয়ে আসলে নর্মাল z হবে, স্কোয়ার রুট কাইটা শুধু z, আর বাকিটা থাকবে। ওকে, থাকুক বাকিটা। এইদিকে দেখো 3 থেকে 2 গেলে কত হবে, 1 হবে, তাহলে লেখো 1 মাইনাস z², আর উপরে কি আছে 2z dz। তাহলে দেখো ব্যাপারটা কত সিম্পল হচ্ছে, জেড জেড কাটা হয়ে যাবে, 2 কনস্ট্যান্ট, এটা সামনেও রাখতে পারো। এই যে 2 কনস্ট্যান্ট সামনে দিলাম, তাহলে জেড জেড তো কাটা হয়ে গেল, তাহলে কি থাকবে, শুধু 1/√1 - z²। এটা কত সহজ, তাই না? এটা তো ডিরেক্ট ফর্মুলায় পড়ে গেছে, একদম ডিরেক্ট সূত্র। কোন সূত্র বলতে পারবা? আচ্ছা, সামনে 2 লিখলাম, আর এটা হচ্ছে sin−1x এর সূত্র, মানে sin−1 কি লিখবো, জেড, sin−1 জেড এর ভ্যালুটা বসায় দিই, জেড এর ভ্যালু x-2, তাকে লিখে দেই x-2 প্লাস সি, এটাই অ্যান্সার। বুঝছো? তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। আশা করি তুমি বুঝতে পারছো।
এরপরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কোশ্চেন করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।